Hello and welcome to another video of Career Map Online. যেরকম তোমরা অলরেডি জানো যে এমটিএস এর এক্সামিনেশনস অলরেডি চলছে, সো আবার আরেকটা হিস্ট্রির ভিডিও নিয়ে আমি এসে গেছি, যেখানে আমরা কিছু পিওয়াইকিউসগুলোকে ডিসকাস করব এবং দেখব যে সেইগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো আজ এমটিএসকে মাথায় রেখে মডার্ন হিস্ট্রির ওপরে আমি কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। কয়েকটা ইজি, কয়েকটা মিডিয়াম, কয়েকটা হার্ড হয়তো তোমাদের লাগতে পারে, বাট এটা মাথায় রাখবে দিস ইজ লাইক লাস্ট টাইম রিভিশনের মতন, যাতে আমরা বুঝতে পারি যে কীরকম টাইপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এসেছে এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আগামী পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করতে পারি। সো ফার্স্ট কোয়েশ্চেনে যদি আমরা যাই, দ্য ফার্স্ট কোয়েশ্চেন সেজ which flag of the Indian National Congress was adopted in 1931? দেখো, আমাদের যদি ফ্ল্যাগ বলি আমরা, আমাদের ফ্ল্যাগের একটা এভলিউশন রয়েছে। সো এই এভলিউশনে অনেক সময় অনেক রকমভাবে আমরা ফ্ল্যাগগুলোকে দেখতে পাই। আগে অপশনসগুলো দেখে নিচ্ছি, তারপরে আমরা একটা আমাদের ছোট্ট করে ফ্ল্যাগের এভলিউশন বা তার জার্নিটা একটু দেখব। অপশন এ হচ্ছে a two color flag with charkha made by cloth. B হচ্ছে a tricolor flag made by khadi with a charkha symbol. C হচ্ছে one color flag with a charkha symbol, আর লাস্ট হচ্ছে blue color flag made by cloth. এবার আগে একটু আমরা ফ্ল্যাগের এভলিউশনটা দেখে নিই ইন আ নাটশেল। খুব ছোট্ট করে দেখো, একটা আছে হচ্ছে যেটা আমরা 1906-এ পাচ্ছি। 1906-এর ফ্ল্যাগ যেটা, সেটা হচ্ছে মোটামুটি আমাদের যখন স্বদেশী বয়কটের যেটা অ্যান্টি পার্টিশন মুভমেন্টের সময় আমরা যে ফ্ল্যাগটা দেখতে পাই, আনঅফিসিয়াল কিন্তু এটা, সেই ফ্ল্যাগটা এখানে দেখতে পাচ্ছি, যেখানে তিনটে ট্রাই কালার রয়েছে, একটা গ্রিন, ইয়েলো আর একটা হচ্ছে তোমার এটা অরেঞ্জ কালারের, এবং সেখানে লোটাস রয়েছে ওপরে, নিচে চাঁদ এবং আরেকটা সূর্য রয়েছে। এরপরে 1907-এ আরেকটা, এটা হচ্ছে বিকাজি কামা। আমরা অনেক সময় এই কোয়েশ্চেনটা পাই যে বিকাজি কামা হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে আউটসাইড ইন্ডিয়া, তিনি হচ্ছেন বার্লিনের কমিটি ফ্ল্যাগ তৈরি করেছিলেন এবং সেখানে 1907-এ তিনি হোয়েস্ট করেছিলেন। তো সেই ফ্ল্যাগটা কিছুটা এরকম দেখতে, উইথ বন্দে মাতরম মাঝখানে। নাম্বার 3 যেটা আমি এখানে পাচ্ছি 1917-এর, যেটা হোম রুল মুভমেন্টের আন্ডারে। হোম রুল মুভমেন্টে কারা কারা অ্যাসোসিয়েটেড ছিল? অ্যানি বেসান্ত, আমরা জানি, বাল গঙ্গাধর তিলক। তো তাদের আন্ডারে এই ফ্ল্যাগটাকে ব্যবহার করা হতো। আবার দের ইজ আ কম্বিনেশন অফ কালার। নেক্সট হচ্ছে 1921-এ আবার একটা আনঅফিসিয়ালি অ্যাডপ্টেড ফ্ল্যাগ, যেখানে আবার একটা ট্রাই কালার দেখবে, ওপরে হোয়াইট কালার দেখবে, এটা মহাত্মা গান্ধী অ্যাড করেছিলেন উইথ গ্রিন, আর নিচেরটা হচ্ছে আমরা রেড দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের 1931-এর, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দরকার, সেটা হচ্ছে ট্রাই কালার ফ্ল্যাগ, যেখানে আমরা স্যাফরন, হোয়াইট আর একটা গ্রিন দেখতে পাচ্ছি। ট্রাই কালার ফ্ল্যাগ খাদিতে তৈরি হয়েছিল এবং মাঝখানে চরখা। চরখার হচ্ছে সবসময় মাথায় রাখবে সিম্বলাইজেস দ্য কটেজ ইন্ডাস্ট্রি, এবং যেটার জন্য মহাত্মা গান্ধী সবসময় আমাদেরকে বলতো যে সেলফ সাফিসিয়েন্সি, সেলফ রিলায়েন্স, এই জিনিসটা হচ্ছে চরখার মধ্যে থেকে আমরা পাই। সো আমাদের যদি এবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাই, আবার ইয়ার হচ্ছে 1931, তো 1931-এ ডেফিনেটলি দেয়ার ওয়াজ আ ট্রাই কালার ফ্ল্যাগ। আর লাস্ট যেটা 1947-এর আমাদের প্রেজেন্ট ট্রাই কালার ফ্ল্যাগ, যেটা আমরা সবাই জানি, শুধু এই চরখাটাকে আমরা সরিয়ে এখন একটা অশোক চক্রকে অ্যাড করেছি ইন নেভি ব্লু, এবং তার সাথে হচ্ছে উই হ্যাভ স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন। এইটা হলো আমাদের প্রেজেন্টের ট্রাই কালার। তো এবারে যদি আমি আমার আনসারে ফিরে যাই, তাহলে কি হবে না, অপশন বি হচ্ছে আমাদের আনসার, আর ট্রাই কালার ফ্ল্যাগ, যেটা খাদি দিয়ে তৈরি হয়েছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ আ চরখা অ্যাজ দ্য সিম্বল ইন দ্য মিডল। ঠিক আছে, তো দিস ইজ দ্য আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 1, অপশন বি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, মিত্র মেলা ওয়াজ আ রেভলিউশনারি অর্গানাইজেশন ফাউন্ডেড বাই। অপশনস হচ্ছে ভূপেন্দ্রনাথ বোস, বিনায়ক সাভারকর, ক্ষুদিরাম বোস এবং হচ্ছে শিশির কুমার বোস। আনসারটা কি হবে? আনসার হচ্ছে অপশন সি, বিনায়ক সাভারকর। মিত্র মেলা হচ্ছে একটা রেভলিউশনারি অর্গানাইজেশন, যেটা 1899-এ ফর্ম হচ্ছে।
নাসিকে উইচ ইজ ইন মহারাষ্ট্র, এবং বিনায়ক সাভারকর তিনি এই রেভলিউশনারি অর্গানাইজেশনটাকে তৈরি করছেন। এদের প্রাইম ফোকাস হচ্ছে ব্রিটিশকে ইন্ডিয়া থেকে বার করো উইথ রেভলিউশন, আর্মড রেবেলিয়ন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মিত্রমালা তৈরি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে যদি আমি যাই, কোয়েশ্চেন নাম্বার 3, হু অ্যামং দ্য ফলোয়িং লেড দ্য চিটাগং আর্মারি রেড, অর যেটাকে আমরা চিটাগং রেবেলিয়নও বলে থাকি। এই আনসারটা আমরা সবাই জানি। অপশন এ সূর্য সেন, বি বিনায়ক দামোদর সাভারকর, সি রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটা হচ্ছে সর্দার বল্লভভাই পটেল। আমরা সবাই জানি আনসারটা হচ্ছে সূর্য সেন। চিটাগং আর্মারি রেড কবে হয়েছিল? 1930-তে হয়েছিল। এবং এটারও প্রাইম ফোকাস কী ছিল, যে চিটাগংয়ে যে আর্মারি, যেখানে আর্মস রাখা হয়, সেটাকে রেড করা হবে, সেই আর্মসগুলোকে নিয়ে আসা হবে, সো দ্যাট ব্রিটিশের সাথে আমরা ফাইট করতে পারি, ব্রিটিশকে হারিয়ে, ব্রিটিশকে ইন্ডিয়া থেকে সরিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট হব। এই পুরো যে রেভলিউশনারিজদের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের চ্যানেলে একটা আলাদা করে ভিডিও করা রয়েছে। তোমরা যদি কেউ ডিটেলসে এনাদের ব্যাপারে জানতে চাও বা এই অর্গানাইজেশনসগুলোর ব্যাপারে জানতে চাও, আমাদের ভিডিওসগুলো তোমরা দেখতে পারো। একটা পুরো রেভলিউশনারিজদের ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। সো আপাতত আমাদের আনসার হচ্ছে সূর্য সেন 1930-তে এই চিটাগং আর্মারি রেড তিনি অর্গানাইজ করছেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, which freedom fighter was involved in the কাকোরি ট্রেন অ্যাকশন, বা যেটাকে আমরা কাকোরি ট্রেন রবারিও বলি। কাকোরি বেসিক্যালি কোথায়? ইট ইজ ইন উত্তরপ্রদেশ। সো কাকোরি ট্রেন অ্যাকশনে, যেটা 1925-এ হয়েছিল, তার মধ্যে কে ইনভলভ ছিল এবং পরবর্তীকালে কাকে হচ্ছে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাজ কন্ডেমড হিম টু ডেথ। সো পরবর্তীকালে তাকে এক্সিকিউট করা হয়, সেটা কে ছিল? অপশন হচ্ছে রামপ্রসাদ বিসমিল, লালা হরদয়াল, সি হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর, এবং ডি হচ্ছে মহাত্মা গান্ধী। আনসার কে হয়ে যাবে? রামপ্রসাদ বিসমিল। 1925-এ কাকোরি ট্রেন রবারি হচ্ছে। আবার কাকোরি, যেটা উত্তরপ্রদেশে ছিল, সেখানে একটা ট্রেনকে লুট করার একটা ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। কেন? যাতে সেই ট্রেনের মধ্যে যে ফান্ড রয়েছে বা যে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, সেইগুলোকে লুট করা যেতে পারে। সেই টাকা দিয়ে তারা আর্মস কিনবে এবং সেই আর্মসগুলোকে আবার ব্যবহার করা হবে আগেনস্ট দ্য ব্রিটিশার্স। এছাড়াও রামপ্রসাদ বিসমিল ওয়াজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রবারি। এছাড়াও আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, এনারাও কিছু ফেমাস নাম, যারা হচ্ছে এই ট্রেন অ্যাকশন বা রবারির সাথে অ্যাসোসিয়েটেড। এছাড়াও যদি তোমরা অন্য নামগুলোকে দেখো, আমি লাস্ট থেকে স্টার্ট করছি। মহাত্মা গান্ধী ইজ ভেরি ফেমাস, অ্যাসোসিয়েটেড উইথ আ নাম্বার অফ মুভমেন্ট। আমরা যদি মুভমেন্টসগুলো দেখি, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহাস রয়েছে, মাস মুভমেন্ট রয়েছে। মাস মুভমেন্টের মধ্যে কুইট ইন্ডিয়া, সিভিল ডিসওবিডিয়েন্স, নন কপারেশন রয়েছে। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহা ইন ইন্ডিয়া, চম্পারণ, আহমেদাবাদ আর খেদা, এইগুলো রয়েছে। নেক্সট হচ্ছে লালা হরদয়াল, অপশন বিতে যিনি আছেন। লালা হরদয়ালের নাম হচ্ছে আমরা গদর পার্টির সাথে অ্যাসোসিয়েটেড করি। 1913-এ গদর পার্টি তৈরি হচ্ছে ইউএসএতে, যাতে মানুষ যারা হচ্ছে আউটসাইড ইন্ডিয়া থাকে, তারাও হচ্ছে রেভলিউশনে অ্যাসোসিয়েটেড হতে পারে। নেক্সট যদি আমরা লাস্ট নামটা দেখি, সেটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। অলরেডি আমরা মিত্রমেলা দেখে নিয়েছি, 1899-এ মহারাষ্ট্রতে স্টার্ট হচ্ছে। এছাড়াও হচ্ছে অভিনব ভারত সোসাইটি বলে আরেকটা রেভলিউশনারি অর্গানাইজেশন আছে, যেটাকে আমরা ইয়াং ইন্ডিয়া অ্যাসোসিয়েশনও বলি বা ইয়াং ইন্ডিয়া সোসাইটিও বলি, যেটা 1904-এ তিনি তৈরি করছেন। সেটার সাথেও কিন্তু সাভারকর অ্যাসোসিয়েটেড। তো এইভাবে দিস আর অল ফেমাস রেভলিউশনারিজ অফ ইন্ডিয়া। Question number 5. Mangal Pandey was hanged to death for attacking British officers in Barakpur on. এখানে দেখো, এখানে কিন্তু বলেছে যে কবে হ্যাং করেছে সেটা চাইনি, কবে অ্যাটাক করেছিল ব্রিটিশ অফিসারের জন্য, যে কারণের জন্য তাকে হ্যাং করা হয়েছিল। এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু একটু ট্রিকি হয়, মাথায় রাখবে। সো কবে হ্যাং করা হয়েছিল? হি ওয়াজ হ্যাংড অ্যাকচুয়ালি অন 8th of April, ঠিক আছে। 8th of April 1857-এ তাকে হ্যাং করা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল 18 তারিখে করা হবে, হঠাৎ করে সেটাকে আগিয়ে নিয়ে 8th of April করিয়ে দেওয়া হয়। এবার আমি অপশানে আসি আমাদের আনসারের জন্য। অপশন এ হচ্ছে 21 March 1857, অপশন বি হচ্ছে 23rd of March 1857, অপশন সি 31st of March 1857, না ডি 29th of March 1857। আনসার হচ্ছে ডি
29th of March 1857 তিনি অ্যাটাক করেন। কেন? যদি তোমরা ইমিডিয়েট কজ অফ 1857-এর রিভল্ট দেখো, দ্য ইন্ট্রোডাকশন অফ এনফিল্ড রাইফেল, যেখানে আমরা দেখি যে অনেক এরকম সিপয়েসরা ছিল যারা হচ্ছে এনফিল্ড রাইফেলটাকে ব্যবহার করবে না বলে তারা রিভোল্ট করছিল। কিভাবে? ব্রিটিশ অফিসার্সদেরকে অ্যাটাক করছিল, তাদের মধ্যে একজন মঙ্গল পান্ডে অফ ব্যারাকপুর ছিল। তো আমাদের আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি, 29th of March. Question number 6. On 15th August 1947, the first Prime Minister of India, Jawaharlal Nehru, raised the Indian national flag above the dash gate of the Red Fort in Delhi. অপশনসে রয়েছে আমাদের দিল্লি গেট, আজমেরি গেট, কাশ্মীরি গেট আর একটা হচ্ছে লাহোরি গেট। দেখো, যদি আমরা অ্যাকচুয়ালি রেড ফোর্ট দেখি, দেয়ার আর টু প্রিন্সিপাল গেটস। নাম্বার 1 হচ্ছে দ্য লাহোরি গেট, এটা হচ্ছে দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট গেট। এটাকে কোথায় পাই আমরা? অন দ্য ওয়েস্টার্ন ওয়াল, এবং এটা হচ্ছে ইজ নেমড আফটার দ্য সিটি অফ লাহোর, যেহেতু ওয়েস্টের দিকে লাহোর সেই কারণের জন্য। এবং প্রাইম মিনিস্টার এইখানেই কিন্তু ফ্ল্যাগ হোয়েস্ট করেন, এবং ইন্ডিপেন্ডেন্স ডেতে যখন তিনি রেডিওর জন্য অ্যাড্রেস করেন সেটাও এখান থেকেই করেন। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট গেট হচ্ছে দিল্লি গেট। এই দুটো হচ্ছে দ্য প্রিন্সিপাল গেটস অফ রেড ফোর্ট। দিল্লি গেট যেরকম বুঝতেই পারছো, ইট ইজ নেমড আফটার দ্য সিটি অফ দিল্লি। কোথায় আছে না, দিস ইজ অন দ্য সাদার্ন ওয়াল, এবং শাহজাহান এটাকে তৈরি করেছিল। দিস আর জাস্ট সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়াল। তাহলে আমাদের এখানে আনসার কি হয়ে যাবে? আমাদের অপশনসে রয়েছে দিল্লি, আজমেরি, কাশ্মীরি এবং লাহোরি। সো আমরা অলরেডি দেখলাম যে লাহোরি গেটে প্রাইম মিনিস্টার সবসময় হোয়েস্ট করে। সো আনসার উইল বি দ্য লাহোরি গেট, দ্যাট ইজ অপশন নাম্বার ডি, যেখানে হচ্ছে ফ্ল্যাগ হোয়েস্ট করা হয়েছিল বা রেজ করা হয়েছিল ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স। নেক্সট কোয়েশ্চেন, question number 7. Who moved the resolution proposing that the national flag of India be the horizontal, tricolor saffron white and dark green in equal proportion, যেটা আমরা এখনো দেখি? অপশনে সর্দার বল্লভভাই পটেল, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আনসার কে হবে? আনসার হচ্ছে জওয়াহরলাল নেহরু। তিনি এই প্রপোজালটা দিয়েছিলেন কবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন 1947-এ মিট করছে, যেখানে তিনি অবজেক্টিভ রেজলিউশনও দেয়, উইচ ইজ ওয়ান অফ দ্য বেস অফ আওয়ার কনস্টিটিউশন। সেই সময় তিনি এই প্রপোজালটা দেয়। 300 মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে 3 জন কংগ্রেসম্যান ছিল, যাদের নাম আমরা এখানে দেখতে পাই। একজন হচ্ছে জওয়াহরলাল নেহরু ডেফিনেটলি, আরেকজন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ এবং আরেকজন হচ্ছে বল্লভভাই পটেল। দে ওয়্যার দ্য কংগ্রেস মেম্বার্স। এছাড়াও অন্যান্য পিপল অফ মানে ল থেকে, তারপরে তোমার বিভিন্ন অন্য রকমের মেম্বার্সরা ছিল, বাট দে ওয়্যার ফ্রম কংগ্রেস। এবং জওয়াহরলাল নেহরু এই প্রপোজালটা দিচ্ছে ইন 1947 along with the objective resolution. Question number 8. Motilal Nehru, C.R. Das gave up their legal practices during which movement? Option A, self-respect movement, B, quit India movement, C, non-cooperation movement, আর একটা হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। আমরা জানি যে যখনই আমরা এই দুটো নাম পড়ি, মতিলাল নেহরু এবং সি.আর. দাস, আমাদের মাথায় আসে হচ্ছে স্বরাজ পার্টি। এই স্বরাজ পার্টি কবে তৈরি হয়েছিল? ইন দ্য ইয়ার অফ 1923। কেন তৈরি করা হয়েছিল? বিকজ 1920-তে নন কর্পোরেশন মুভমেন্ট যখন স্টার্ট হয়েছিল, এই মানুষগুলো দে হ্যাড বয়কটেড দেয়ার অকুপেশন, সেটা হচ্ছে ল কোডসগুলোকে তারা ছেড়ে তারা নন কর্পোরেশনে যোগদান করেছিল। এবং যেহেতু তারপরে 1922-তে নন কর্পোরেশনটাকে কল অফ করে নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড দেয়ার ওয়্যার নো রেজাল্টস, সেই কারণের জন্য তারা মনে করলো যে না, এরকম বয়কট না করে বরঞ্চ আমাদেরকে কি করা উচিত, আমাদেরকে ইলেকশনসে পার্টিসিপেট করা উচিত। সেই জন্যে তারা স্বরাজ পার্টি ফর্ম করছে ইন দ্য ইয়ার অফ 1923, এবং সেই কারণের জন্য আমাদের আনসারটা তাহলে কি হয়ে যাবে? নন কর্পোরেশন মুভমেন্ট। নন কর্পোরেশনের মুভমেন্টের সময় বয়কট করা একটা খুব ইম্পর্টেন্ট মেথড ছিল, তো তারা যে লিগাল প্র্যাকটিসেসগুলো করতো সেগুলোকে তারা বয়কট করেছিল। সো দিস ইজ নন কর্পোরেশন মুভমেন্ট, অপশন সি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন, which of the famous personalities belong to the extremist phase? যদি আমরা
এটাও আমাদের অলরেডি চ্যানেলে করা রয়েছে, তোমরা দেখতে পারো ইন ডিটেলস। যদি আমরা আমাদের ন্যাশনাল মুভমেন্টের ফেজেস দেখি, তিনটে মেজর ফেজে ভাগ করি আমরা। একটা হচ্ছে আমরা যেটাকে মডারেট বা আর্লি ন্যাশনালিস্টদের ফেজ বলি, যেটা 1885 থেকে 1905 মোটামুটি। 1905 থেকে 1915-এর এই যে ফেজ, এটাকে আমরা অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট বা হচ্ছে এক্সট্রিমিস্টদের ফেজ বলে থাকি। এবং ফাইনালি 1915 পরে টিল 1947 যখন মহাত্মা গান্ধী আমাদের লিডারশিপ নিচ্ছে, সেটাকে আমরা গান্ধিয়ান ফেজ বলে থাকি। সো এক্সট্রিমিস্ট কারা ছিল? যারা হচ্ছে দে ওয়ান্টেড সাম র্যাডিক্যাল চেঞ্জ, মডারেটসদের মতন ছিল না। অপশনে কে আছে? PM মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, A.O. হিউম আর বাল গঙ্গাধর তিলক। আনসার আমাদের ডি, বাল গঙ্গাধর তিলক। তারপর আমরা জানি এক্সট্রিমিস্টদের মধ্যে লাল বাল পাল, সো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক অ্যান্ড বিপিন চন্দ্র পাল, দে আর দ্য থ্রি ট্রায়োস যারা হচ্ছে এই এক্সট্রিমিস্ট ফেজটাকে আরও পপুলার করেছিল। সেই কারণের জন্য ডি, বাল গঙ্গাধর তিলক হচ্ছে আমাদের আনসার ফর দ্য এক্সট্রিমিস্ট ন্যাশনালিস্ট। এছাড়া বাকি যারা রয়েছে দে আর মোস্টলি দ্য মডারেটস, যারা হচ্ছে আর্লি ন্যাশনালিস্টের ফেজে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, in which of the following regions did Baba Ramchandra, এই নামটা খুব ভালো করে মাথায় রাখবে, Baba Ramchandra is a very famous person. Baba Ramchandra mainly led the peasant struggle during colonial rule. Options: Awadh, Jodhpur, Mysore আর Hyderabad. Baba Ramchandra is associated with Awadh Kisan Sabha, যেটা হচ্ছে তোমার জওয়াহরলাল নেহরুর সাথে তিনি তৈরি করছেন ইন 1920s। এবং আওয়াধ কিষাণ সভা কেন তৈরি করা হয়েছিল? না, এই যে কিষাণ মানে ফার্মার্স যারা ছিল, এই চাষিদের ওপরে তালুকদাস, জমিনদাস এরা খুব অত্যাচার করতো, অনেক বেশি ট্যাক্স, অনেক বেশি রেন্ট নিত ফর দ্য ল্যান্ড। সেই কারণের জন্য তারা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টে পার্টিসিপেট করেছিল। এবং এই পার্টিসিপেশন বা এই ট্যাক্সেশন রেন্টের এগেনস্টে তারা যাতে ফার্মার্সদেরকে হেল্প করতে পারে, সেই জন্য আওয়াধ কিষাণ সভা তৈরি করা হয়েছিল। তাহলে বাবা রামচন্দ্র তাহলে কোথা থেকে অ্যাসোসিয়েটেড? আওয়াধ থেকে অ্যাসোসিয়েটেড। তিনি আওয়াধের যে ফার্মার্স তাদেরকে হেল্প করতেন এবং তিনি সেখানে নন কোঅপারেশন মুভমেন্টটাকে স্টার্ট করেছিলেন। স্টার্ট বলবো না, বাট পার্টিসিপেট করার জন্য তারা হেল্প করেছিলেন। সো আওয়াধ হচ্ছে আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 10। Question 11. At which of the following places did Sri Rajagopalachari break the salt law in the year of 1930? দেখো salt law ফার্স্ট ব্রেক করছে কে? মহাত্মা গান্ধী, যেটাকে আমরা ডান্ডি মার্চ বলছি। মার্চ এপ্রিল দুটো মাস মিলিয়ে হচ্ছে জিনিসটা। সো 12th of মার্চ থেকে স্টার্ট হচ্ছে, 6th of এপ্রিল শেষ হচ্ছে, সাবরমতী আশ্রম টু ডান্ডি, এটা আমরা জানি। এনাকেই দেখে বা এনারই ফুটস্টেপ ফলো করে শ্রী রাজাগোপালাচারীও একটা ল মানে সল্ট ল ব্রেক করার চেষ্টা করছে। কোথায়? না, আমাদের অপশনস হচ্ছে এ বেদারণ্যম, বি হচ্ছে তিরুচি, সি হচ্ছে তিরুপতি আর একটা হচ্ছে ডি মাদুরাই। দেখো শ্রী রাজাগোপালাচারী ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাউথ ইন্ডিয়া, কিন্তু কোথায় ল ব্রেক করছে? আনসার হচ্ছে এ বেদারণ্যম। তার কারণ তিনি হচ্ছেন স্টার্ট করছেন ফ্রম ত্রিচনাপল্লী এবং তিনি শেষ করছেন হচ্ছে বেদারণ্যমে, এবং এটা এপ্রিলে হচ্ছে। তো 13th এপ্রিল তিনি স্টার্ট করছেন এবং 20th এপ্রিল তিনি শেষ করছেন, এবং সেখানে গিয়ে তিনি হচ্ছেন সল্ট ল ব্রেক করছেন ইন দ্য ইয়ার অফ 1930। তো আনসার হয়ে গেল আমাদের বেদারণ্যম, যেখানে এটা হচ্ছে তাঞ্জোরের কাছে। বেদারণ্যম হচ্ছে একটা ওই কোস্টাল এরিয়া যেটা তাঞ্জোরের কাছে, সেখানে গিয়ে তিনি হচ্ছেন ল ব্রেক করছেন, দ্য সল্ট ল। সেম ওই একই রকমের যেরকম মহাত্মা গান্ধী করেছিলেন, ঠিক সেরকমই। কোয়েশ্চেন নাম্বার 12. Which of the following movements was founded in Bengal? So option A হচ্ছে রামকৃষ্ণ মিশন, বি হচ্ছে আর্য সমাজ, সি সত্যশোধক সমাজ আর হচ্ছে ডি প্রার্থনা সমাজ। এবার যদি আমরা আনসারে আসি, আনসার হয়ে গেল এ রামকৃষ্ণ মিশন, যেটা আমরা জানি বেলুর মঠে তার হেডকোয়ার্টার্স। সো এছাড়া যে সমাজ বা যে অ্যাসোসিয়েশনসগুলো রয়েছে এগুলো কিন্তু মোস্টলি মহারাষ্ট্রতে রয়েছে। একটা ছোট্ট ওয়েতে জাস্ট
একটা রিভিশন। যদি আমরা রামকৃষ্ণ মঠ দেখি, এটা হচ্ছে আমরা জানি এটা একটা স্পিরিচুয়াল এবং একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, যেটা হেডকোয়ার্টার্স বেলুর মঠ, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এবং এটা কে স্টার্ট করেছিল? স্বামী বিবেকানন্দ স্টার্ট করেছিল ইন দ্য ইয়ার অফ 1897। সেরকমভাবে যদি আমরা আর্য সমাজ দেখি, আর্য সমাজ বেসিক্যালি হচ্ছে বেদাসের যে ভ্যালিউজ আর প্র্যাকটিসেসগুলো রয়েছে সেগুলোকে প্রমোট করে। কে স্টার্ট করেছিল? দয়ানন্দ সরস্বতী। তিনি স্টার্ট করেছিলেন ইন বম্বে, মহারাষ্ট্র, ইন দ্য 1870s, তো মহারাষ্ট্রতে। নেক্সট হচ্ছে সত্যশোধক সমাজ, এটাকে স্টার্ট করেছিলেন হচ্ছে জ্যোতিরাও ফুলে, বা অনেক সময় জ্যোতিভা ফুলেও পাবে তোমরা, সেম পারসন, এবং তার ওয়াইফ সাবিত্রীবাই ফুলে, তারা স্টার্ট করেছিল ইন 1873, আবার মহারাষ্ট্রতে পুনেতে তারা স্টার্ট করেছিল, এবং এর বেসিক কনসেপ্ট ছিল হচ্ছে রিফর্ম অর্গানাইজেশন ছিল ফর দ্য ডাউন ট্রোডেন পিপল। লাস্ট হচ্ছে প্রার্থনা সমাজ, যেটাকে প্রেয়ার সোসাইটিও বলা হয়। হিন্দু রিফর্ম মুভমেন্ট আবার আর একটা, কে স্টার্ট করেছিল? আত্মারাম পাণ্ডুরাম, আর একটা হচ্ছে তার ভাই, যার নাম হচ্ছে দাদোবা পাণ্ডুরাম। ইন দ্য ইয়ার অফ 1867 মুম্বাই, মহারাষ্ট্রতে তারা স্টার্ট করেছিল প্রার্থনা সমাজ। তো এইভাবে আমরা দেখলাম যে তিনখানা অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের মহারাষ্ট্রতে, এবং তাই জন্য আমাদের আনসার হয়ে গেল রামকৃষ্ণ মিশন, যেটা হচ্ছে বেঙ্গলে তৈরি করা হয়েছিল। Question number 30. Which of the following institutes was founded by M.G. Ranade and G.V. Joshi? Options রয়েছে অভিনব ভারত, the Indian National Congress, the Bombay Presidency Association and the Pune Sarvajanik Sabha. দেখো, অভিনব ভারত আমরা অলরেডি দেখে নিয়েছি ভিডি সাভারকরের। সো অভিনব ভারত সোসাইটি বা ইয়াং ইন্ডিয়া সোসাইটি, যেটা 1904-এ ভিডি সাভারকর তৈরি করছে, সো এটা তো হবে না। দিস ইজ নট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এর ফাদার বলাই হয় এও হিউমকে, 1885-এ তৈরি হচ্ছে, সো এটাও নয়। নেক্সট আসছে আমরা দ্য বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এটাও 1885-এ তৈরি হচ্ছে, ফিরোজ শাহ মেহতা, কেটি তেলান, তাহলে এইটাও নয়। সো আমাদের আনসার তাহলে কি হয়ে গেল? আমাদের আনসার হচ্ছে পুনা সার্বজনিক সভা। সো দিস ওয়াজ ফাউন্ডেড বাই এম.জি. রানাডে অ্যান্ড জি.ভি. যোশী ইন দ্য ইয়ার অফ 1870। ঠিক আছে, তো এটা আমাদের আনসার হয়ে গেল পুনা সার্বজনিক সভা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14. হু স্টার্টেড দ্য টেম্পল এন্ট্রি মুভমেন্ট ইন 1927? অপশনসে আমাদের কে আছে? মহাদেব গোবিন্দ রানাদে, দ্যাট ইজ এম.জি. রানাডে। বি হচ্ছে ভীমরাও আম্বেদকর, সি মহাত্মা গান্ধী, এবং ডি হচ্ছে অ্যানি বেসেন্ট। আনসার কি হয়ে যাবে? আনসার হচ্ছে বি, ভীমরাও আম্বেদকর। দেখো, এই যে টেম্পল এন্ট্রি মুভমেন্ট, এটা বেসিক্যালি হচ্ছে দলিতদের জন্য ছিল। দলিতরা কারা? যদি আমরা কিছু হিস্ট্রি বই দেখি তখন বুঝবে যে দলিতরা হচ্ছে বেসিক্যালি শূদ্রাস আর অতিশূদ্রাস, যেটা আমাদের সেই বেদিক পিরিয়ড থেকে যে বর্ণাস শুরু হয়েছিল সেইখান থেকে আসছে। তো এই দলিতদের কি না টেম্পলে ঢুকতে দেওয়া হতো না। তো পরবর্তীকালে বি.আর. আম্বেদকর, যাতে তাদের বেটার মানে আপলিফটমেন্ট হতে পারে সেই কারণের জন্য এই টেম্পল এন্ট্রি মুভমেন্ট শুরু করেছিলেন, যেখানে দলিতদেরকেও তিনি টেম্পলে এন্ট্রি করাতেন। ঠিক আছে, তো দ্যাট ওয়াজ দ্য টেম্পল এন্ট্রি মুভমেন্ট। এগুলো সব হচ্ছে তোমাদের রিফর্ম মুভমেন্টসের মধ্যে আসে, রিফর্ম মুভমেন্টসের যে অ্যাসোসিয়েশনস অ্যান্ড অর্গানাইজেশনস তাদের মধ্যে এটা আসে। কোয়েশ্চেন নাম্বার 15. বিশ্বভারতী, a famous educational institute, was founded in 1921 by, এটা আমাকে আনসার না দিলেও মনে হয় তোমরা সবাই বলে দেবে। অপশনসে রবীন্দ্রনাথ ঠাকুর, বিনোবা ভাবে, মাদার টেরিজা, আর হচ্ছে স্বামী চিন্ময়া নন্দা। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? এখানে আমাকে তো আর কিছু তোমাদেরকে বোঝাতেও হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই জানি বোলপুরে অবস্থিত বিশ্বভারতী, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, এবং একটা নতুন ধরনের এডুকেশন সিস্টেম নিয়ে আসার জন্য এই ইনস্টিটিউট ইজ রেসপন্সিবল। আগে কলেজ ছিল, পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্সের পর সেটা একটা ইউনিভার্সিটিতে পরিণত হয়। সো রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য পার্সন যে হচ্ছে এই ইনস্টিটিউট বা বিশ্বভারতী স্টার্ট করেছিল। নেক্সট, হু হ্যাড ফাউন্ডেড দ্য ফার্স্ট উইমেন্স ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া? ফার্স্ট উইমেন ইউনিভার্সিটি যেটা ছিল, এটাকে আমরা বলি হচ্ছে SNDT উইমেন্স ইউনিভার্সিটি, যেটা মহারাষ্ট্রতে রয়েছে। অপশনসে কে রয়েছে? ধন্দকেশব কার্ভে, উইলিয়াম হান্টার,
আশুতোষ মুখার্জি না শায়দ আহমেদ খান? আমাদের আনসার হচ্ছে ধন্দকেশব কার্ভে। হি ইজ দ্য পার্সন যে ফার্স্ট উইমেন্স ইউনিভার্সিটি তৈরি করছে মহারাষ্ট্রতে, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ দ্য SNDT উইমেন্স ইউনিভার্সিটি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। In 1939 Tripuri Congress presidential election, Pattabhi Sitaramaiah was defeated by, এটা আরেকটা খুব ইজি কোয়েশ্চেন। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, সি সুভাষচন্দ্র বোস অ্যান্ড ডি জওয়াহরলাল নেহরু। আনসার হচ্ছে সি সুভাষচন্দ্র বোস। আমরা জানি যে 1938 1939 এই দুটো বছরে পরপর হচ্ছে সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্সিয়াল ইলেকশনসে জিতেছিলেন, হরিপুরা আর ত্রিপুরি দুটো জায়গা। এবং প্রবলেম কোথায় হয়েছিল না, 1939-এ যখন তিনি ত্রিপুরি কংগ্রেস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিতেছিলেন, মহাত্মা গান্ধী এটার এগেনস্টে ছিলেন। পরবর্তীকালে তিনি রেজিগনেশন দিচ্ছে, সেম ইয়ারে ফরওয়ার্ড ব্লক তৈরি হচ্ছে, আর তার রেজিগনেশনের পরে রাজেন্দ্র প্রসাদ এই প্রেসিডেন্ট পজিশনে আসছেন। এইগুলো কিছু কিছু রিলেটেড কোয়েশ্চেন্স আসতে পারে, সেই কারণের জন্য এই মানে এই পয়েন্টসগুলোকে একবার রিভিশন করে দিলাম। সো সুভাষচন্দ্র বোস ইজ দ্য আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 17. Question number 18. Which among the following sessions of Indian National Congress was the first session presided by a lady? এখানে আবার দুটো অপশনস হতে পারে, ঠিক আছে? আ লেডি হতে পারে, আর একটা হতে পারে an ইন্ডিয়ান লেডি। যেহেতু আমাদের এই কোয়েশ্চেনে আ লেডি আছে, আমাদের অপশনসগুলো দেখে নিই। ক্যালকাটা 1917, কানপুর 1925, লাহোর 1929 অ্যান্ড সুরত 1907। আমাদের এই কোয়েশ্চেনের জন্য আনসার কি হয়ে যাবে? অপশন এ ক্যালকাটা 1917। অ্যানি বেসান্ত, শি ইজ দ্য পার্সন যে হচ্ছে প্রিসাইডিং লেডি হিসাবে ইলেক্টেড হচ্ছেন। কিন্তু এখানে যদি তোমাদেরকে বলে দিত যে অ্যান ইন্ডিয়ান লেডি, সেই ক্ষেত্রে তাহলে কোথায় চলে যেতাম আমরা? 1925-এর কানপুর সেশন চলে যেতাম, সরোজিনী নাইডু। ঠিক আছে, অ্যানি বেসান্ত ওয়াজ নট অ্যান ইন্ডিয়ান লেডি, তো সেই কারণের জন্য, বাট আর লেডি, সেই জন্য আমরা ক্যালকাটা 1917 এই কোয়েশ্চেনের আনসার। যদি আসতো তোমাদের ইন্ডিয়ান লেডি, কানপুর 1925। এই জিনিসটা একটুখানি মাথায় রেখে আনসারটা দেবে। অলরাইট, নেক্সট। The Indian National Congress passed the Purna Swaraj Resolution in 1929 under the presidency of, দেখো পূর্ণ স্বরাজ রেজলিউশন একটা খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ইজি টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার বিভিন্ন রকমের পরীক্ষাতে, সিজিএল বলো, MTS বলো, বারবার কিন্তু এসছে, অনেক রকমভাবে এসছে। অনেক সময় প্রেসিডেন্ট কে ছিল সেটা এসছে, হোয়াট রেজলিউশন ওয়াজ টেকেন সেটা এসছে, কোন ইয়ারে নেওয়া হয়েছিল পূর্ণ স্বরাজ রেজলিউশন সেটা এসছে, কোন সেশনে, দ্যাট ইজ লাহোর 1929 সেশন। এরকমভাবে কিন্তু বিভিন্ন রকম ঘুরিয়ে এই কোয়েশ্চেনগুলো আসে। আপাতত আমাদের প্রেসিডেন্টকে বার করতে হবে। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি লালা লাজপত রায়, সি জওয়াহরলাল নেহেরু এবং ডি হচ্ছে সর্দার বল্লভভাই পটেল। আনসারকে জওয়াহরলাল নেহেরু। বিভিন্ন ভিডিওতে আমি এটার পুরো ডেসক্রিপশন দিয়েছি, আর আমি দিলাম না। পূর্ণ স্বরাজ মানে হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, যেটা জওয়াহরলাল নেহেরুর আন্ডারে যে লাহোর সেশন হয়েছিল অফ 1929, সেখানে এই রেজলিউশন পাস হচ্ছে। এবং এই রেজলিউশনের জন্য এর পরের বছর থেকে, দ্যাট ইজ 1930, 26th of জানুয়ারি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে সেলিব্রেট করা হচ্ছে, টিল উই গট দ্য ইন্ডিপেন্ডেন্স ইন 1947। নেক্সট কোয়েশ্চেন, বদরুদ্দিন তায়েবজি অ্যাড্রেস দ্য কংগ্রেস অ্যাজ দ্য প্রেসিডেন্ট ইন উইচ সেশন? দেখো আমি সবসময় বলি যে ফার্স্ট 4 সেশন অফ কংগ্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কংগ্রেস কবে তৈরি হচ্ছে? কংগ্রেস তৈরি হচ্ছে 1885-এ। সো ফার্স্ট সেশন তাহলে আমাদের 1885-এ হচ্ছে। কোথায় হচ্ছে? বম্বেতে। কে প্রেসিডেন্ট ছিল? WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি, হি ইজ দ্য প্রেসিডেন্ট। নেক্সট ইয়ার মানে হচ্ছে সেকেন্ড, 1886 হচ্ছে আমাদের সেকেন্ড, রাইট? সেকেন্ড সেশন এটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড সেশন কোথায় হচ্ছে? ক্যালকাটাতে হচ্ছে। আর দাদাভাই নওরোজি ইজ দ্য প্রেসিডেন্ট। নেক্সট ইয়ার 1886-এর পরে কোনটা আসে? 1887, দিস ইজ দ্য থার্ড। এই থার্ড সেশনে যেটা আমরা মাদ্রাসে দেখছি, সেখানে আমরা দেখি যে বদরুদ্দিন তায়েবজি ওয়াজ দ্য
প্রেসিডেন্ট। সো আমাদের আনসার হয়ে গেল অপশন এ 1887, যেটা থার্ড সেশন অফ কংগ্রেস ছিল, সেখানে বদরুদ্দিন তায়েবজি হচ্ছে প্রেসিডেন্ট। আর ফোর্থ সেশন যেটা 1888-এ হচ্ছে, দিস ইজ দ্য ফোর্থ সেশন, সেখানে কে না, সেটা এলাহাবাদে হচ্ছে, আর জর্জ ইউলে হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফোর্থ সেশন। তাহলে আমাদের ফার্স্ট 4 সেশনস কমপ্লিটেড, ডান। Question number 21. The Muslim League observed dash as the direct action day. Option से की আছে 16th August 1946, 12th August 1946, option C হচ্ছে 10th August 1946, আর লাস্ট হচ্ছে 14th August 1946. What was this direct action day? দেখো 1940s এর পর থেকে ওয়ান অফ দ্য মেজর ক্লেম যেটা মুসলিম লীগ করছিল সেটা হচ্ছে একটা সেপারেট নেশন। তাদের মনে হয়েছিল যে কংগ্রেস প্রিডমিনেন্ট একটা হিন্দু বডি হয়ে যাচ্ছে এবং ব্রিটিশরা চলে গেলে হিন্দুস তারাই রুল করবে ইন্ডিয়াতে, তো মুসলিম একটা মাইনরিটি হিসাবে তাদের যে ইন্টারেস্ট, তাদের যে প্রবলেমসগুলো হবে সেগুলোকে রিড্রেস করা যাবে না। তো তাই জন্যে তারা একটা নতুন কান্ট্রি, যেটাকে তারা পাকিস্তান বলতো, সেটাকে তারা বলতে আরম্ভ করলো, উইচ ইজ নোন অ্যাজ দ্য 2 নেশন থিওরি। এটা মুসলিম লীগ চাইছিল, কিন্তু এদের প্রপোজালে সেরকমভাবে ব্রিটিশরা বা কংগ্রেসরা সাড়া দিচ্ছিল না। তো ফাইনালি মুসলিম লীগ ঠিক করলো যে 16th August 1946 এই দিনটাতে তারা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে বলে মানে এটাকে বলবে। এবং এখানে কি হলো না, মাস কমিউনাল রাইট স্টার্ট হয়ে গেল, স্পেশালি কোথায়, ক্যালকাটা বা আমি বলবো যে বেঙ্গলের যে রিজিয়নটা ছিল আর ওইদিকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এই দুটো জায়গায় মেজর, তার কারণ এখানে মুসলিম পপুলেশন অনেক বেশি ছিল, সেখানে এরা হচ্ছে কমিউনাল রাইটস শুরু করলো। এটাকে কিন্তু অনেক সময় আমরা 1946 ক্যালকাটা কিলিংসেরও সাথে জড়িত করতে পারি, মানে এটার আরেকটা টার্ম বলতে পারো তোমরা, যে ডাইরেক্ট অ্যাকশন ডে যেটা ছিল সেটারই পরে একটা লম্বা সময়ের জন্য কমিউনাল রাইটস ছিল। তো 1946 ক্যালকাটা কিলিংস যেগুলো, সেটাও কিন্তু এই সেম জিনিসের সাথে অ্যাসোসিয়েটেড। ডান, নেক্সট কোয়েশ্চেনে যাই। 22, question number 22. Who was the political guru of Subhash Chandra Bose? Option A M.G. Ranade, B Mahatma Gandhi, C Jawaharlal Nehru এবং D চিত্তরঞ্জন দাস। আমাদের আনসার কে না, আনসার হচ্ছে ডি চিত্তরঞ্জন দাস। মহাত্মা গান্ধীর যদি পলিটিক্যাল গুরু কখনো জিজ্ঞেস করে তাহলে কে, সেটা কে হবে, সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। আর গোপাল কৃষ্ণ গোখলের আবার যদি কেউ পলিটিক্যাল গুরু বলে তাহলে সেটা হয়ে গেল এম.জি. রানাডে। ঠিক আছে, তো এইভাবে দে ওয়্যার অল অ্যাসোসিয়েটেড, বাট আমাদের আনসার হচ্ছে চিত্তরঞ্জন দাস, যে হচ্ছে সুভাষচন্দ্র বোসের পলিটিক্যাল গুরু। Next question, question number 23. Which freedom fighter was also the first woman to become the governor of Uttar Pradesh state? Options: Rajkumari Amrit Kaur, Rani Lakshmi Bai, Kasturba Gandhi, আর লাস্ট হচ্ছে সরোজিনী নাইডু। আমাদের আনসার হচ্ছে সরোজিনী নাইডু। তিনি হচ্ছেন উত্তর প্রদেশের গভর্নর হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1947 এবং ডেফিনেটলি শি ইজ অ্যান্ড শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ন্যাশনালিস্ট leader of our nation. তো এটার আনসার হয়ে গেল সরোজিনী নাইডু। 24. In the 18th century, the development of cotton industries in Britain resulted in. তো আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্রিটেনে আসছে 1760s অনওয়ার্ডস। তো 18th সেঞ্চুরিতে যখন কটন ইন্ডাস্ট্রিজ ইংল্যান্ডে যখন ডেভেলপ করছে, তখন আমাদের এখানে কি হচ্ছে, তো ফার্স্ট অপশন রয়েছে দেখো, ইনক্রিজ ইন দ্য ডিমান্ড অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন ব্রিটেন। এটা তো হতে পারে না, তার কারণ ব্রিটেন নিজেই এখন মেশিন মেড গুডস মাস প্রোডাকশন করছে ইন্ডাস্ট্রিজ এবং ফ্যাক্টরিতে, তো তাই জন্য ইন্ডিয়ান টেক্সটাইলের তো আর দরকারই নেই, বিকজ কেন আমি ইম্পোর্ট করবো যখন আমি আমার নিজের প্রোডাকশন করতে পারি। সো দিস অপশন ইজ রং। ডিক্লাইন অফ টেক্সটাইল প্রোডাকশন ইন ইন্ডিয়া, এটা আমরা হতে পারে, এটাকে আমরা আপাতত আলাদা করে রাখছি। নেক্সট, ইনক্রিজ ইন ডিমান্ড অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন ইন্ডিয়া, সেটা হতে পারে না, তার কারণ হচ্ছে দেয়ার ওয়াজ আ ভেরি স্টিফ কম্পিটিশন।
তো যখন মেশিন মেড গুডস কম টাকায় মার্কেটে আস্তে আস্তে আসছে, তো ইন্ডিয়ান টেক্সটাইলের ডিমান্ড অ্যাকচুয়ালি আস্তে আস্তে কমছে, নট ইনক্রিজ করছে। বিকজ আমাদের এখানে যে টেক্সটাইল প্রোডাকশন হতো সেটা হচ্ছে হ্যান্ডমেড হতো, এই কারণের জন্য এটা কিন্তু ভুল। ডিক্লাইন ইন ব্রিটিশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, এটাও নয়, বিকজ ব্রিটিশ টেক্সটাইল আসছে এবং এখানে ব্রিটিশরাই ইন্ডাস্ট্রিজ তৈরি করছে, তো ওখানে আবার ইনক্রিজ হবে, সো এইটাও অপশন নয়। তাহলে আমাদের আনসার কোনটা হয়ে গেল? আনসার হচ্ছে ডিক্লাইন অফ টেক্সটাইল প্রোডাকশন ইন ইন্ডিয়া। আমরা তখন কি হয়ে গেছিলাম, ইনিশিয়ালি আমরা ছিলাম হচ্ছে একটা কলোনি যেখান থেকে র ম্যাটেরিয়ালস যেত, স্পেশালি কটন। আমাদের কটন হচ্ছে ভেরি ফাইন কোয়ালিটি অফ কটন হতো, তো তাই জন্যে আমাদের এখান থেকে র ম্যাটেরিয়াল দ্যাট ইজ কটন সেটা হচ্ছে যেত। আর হচ্ছে কি না, আমাদের এখানে ফিনিশড গুডস, মেশিন মেড গুডসগুলোকে নিয়ে আসা হতো। তো সেই কারণের জন্য এইটা হয়ে গেল আমাদের অপশন বি ইজ দ্য আনসার। Question number 25. Which of the following events occurred in 1919? Options এ দেখো রয়েছে Renewal of Charter Act, Representation of the People Act was passed, Suppression of Fraud and Dacoity Act passed, আর একটা হচ্ছে সত্যাগ্রহ against the Rowlatt Act। একটু আগে আমরা এই জিনিসগুলোকে বুঝে নিই যে এগুলো কি। ফার্স্ট হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্টটা বেসিক্যালি কি, এটা একটা ল যেটা ব্রিটিশ পার্লামেন্ট পাস করতো, যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রুল ইন্ডিয়াতে করছে সেইটার একটা রিনিউয়াল, এবং এটা প্রতি 20 বছর অন্তর অন্তর হতো। ধরো কথায় বলছি, যেরকম 1793 এর পরে আবার আসছে 1813 এর পরে 1833, এগুলো রিনিউ করা হতো 20 বছর অন্তর অন্তর, যে হ্যাঁ আবার ফর দ্য নেক্সট 20 ইয়ার্স দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি উইল রুল ইন ইন্ডিয়া। এটা হয়ে গেল আমাদের চার্টার অ্যাক্ট। নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, এটা 1951 পাস করা হয়েছিল। আমাদের পার্লামেন্ট অফ ইন্ডিয়া পাস করেছিল যাতে ইলেকশনে কীরকম কি হবে সেইটার ব্যাপারে জানার জন্য, কোয়ালিফিকেশনস অফ দ্য মেম্বার্স বোথ পার্লামেন্ট মানে সেন্ট্রাল এবং স্টেটের ইলেকশনসগুলোতে কীরকম কি হবে, কার কীরকম কোয়ালিফিকেশনস হবে সেইগুলোকে বলার জন্য। নাম্বার 3 হচ্ছে সাপ্রেশন অফ ফ্রড অ্যান্ড ডাকয়েটি অ্যাক্ট, এটা হচ্ছে আর একটা নামে আছে, সেটা হচ্ছে দ্য থাগ অ্যান্ড দ্য ডাকয়েটি সাপ্রেশন অ্যাক্ট। এটা হচ্ছে একটা সিরিজ অফ ল যেটা 1836 থেকে 48 মধ্যে পাস করা হয়েছিল, যারা হচ্ছে আউটলজ, যাদেরকে আমরা ডাকাত, ডাকয়েটস, থাগস এগুলো বলে থাকি, তাদেরকে যাতে সাপ্রেস করা যেতে পারে, তাদের এগেনস্টে ল। আর লাস্ট হচ্ছে সত্যাগ্রহ, যেটা রাওলাট অ্যাক্টের আন্ডারে হয়েছিল। আমরা সবাই জানি রাওলাট অ্যাক্ট, যেটাকে আমরা ব্ল্যাক অ্যাক্ট বলে থাকি, 1919 আসছে। এখানে কি হচ্ছে না, গভর্নমেন্টকে পাওয়ার দিচ্ছে টু অ্যারেস্ট অ্যান্ড টু ডিটেন পিপল উইদাউট এনি ট্রায়াল, এবং বিভিন্ন রকমের যে রাইটসগুলো ছিল, যেরকম ধরো হিবিয়াস কর্পাস, এইগুলো যেগুলো ছিল সেগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে, সেন্সরশিপ লাগু করছে, এবং এইটার এগেনস্টে আমরা জানি যে 6 এপ্রিল 1919 মহাত্মা গান্ধী একটা নেশন ওয়াইড সত্যাগ্রহ স্টার্ট করছে। সো তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, 1919 কোনটা হচ্ছে অপশন ডি, সত্যাগ্রহ উইচ ওয়াজ প্রোক্লেমড আগেনস্ট দ্য রাওলাট অ্যাক্ট, যেটা 1919 আসছে। এবং কবে হচ্ছে, সেটা হচ্ছে এই যে 6 এপ্রিল এই সত্যাগ্রহটাকে অর্গানাইজ করা হচ্ছে নেশন ওয়াইড। কোয়েশ্চেন নাম্বার 26. On whose advice did Gandhi spend a year traveling around British India to know the people of India? দেখো আমরা সবাই জানি যে গান্ধী কবে আসছে, 1915 গান্ধী ইজ কামিং ব্যাক টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা, এবং তারপরে তিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়াতে তখন কি চলছিল বা কীরকম পরিবেশ ছিল সেটাকে বোঝার জন্য তিনি 1 বছরের মতন ট্রাভেল করছেন থ্রু আউট দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া। তো কার কথায় তিনি এটা করেছিলেন? অপশনসে রয়েছে কৃষ্ণা শঙ্কর পান্ডিয়া, মোহাম্মদ আলী জিন্না, শ্রীমদ রাজচন্দ্র, আর একটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। যেহেতু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে ইজ সাপোজ টু বি দ্য পলিটিক্যাল গুরু, তো একদিক থেকে আমরা বলতে পারি আনসার হচ্ছে ডি, গোপাল কৃষ্ণ গোখলেই তাকে অ্যাডভাইসটা দেয় যে আগে তুমি একটুখানি ঘুরে দেখে নাও হোয়াট ইজ দ্য কন্ডিশন, তারপরে ইউ ক্যান কাম টু অ্যাক্টিভ পলিটিক্স। তো অপশন ডি ইজ দ্য আনসার। Next question, question number 27. So in 1918, Mahatma Gandhi successfully led a strike off. এই ইয়ারগুলোকে একটু ভালো করে মাথায় রাখবে। 1918 আমরা জানি যে মহাত্মা গান্ধী দুটো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ করছে, বোথ ইন গুজরাট, একটা হচ্ছে খেদা আর একটা হচ্ছে আহমেদাবাদ। সো আমাদের অপশনসে কি কি আছে আগে দেখে নিই। একটা হচ্ছে আর্মি সোলজার্স, বি দলিতস,
মিল ওয়ার্কার্স আর হচ্ছে ট্রেডার্স। তো খেদাতে হচ্ছে ফার্মার্স, আর আহমেদাবাদে যেটা হয়েছিল সেটা হচ্ছে মিল ওয়ার্কার্সদের জন্য। তো যে এখানে তো ফার্মার্স নেই, তো তাই জন্য আমাদের খেদা ইজ আউট অফ কোয়েশ্চেন। তাহলে আমাদের অপশন সি মিল ওয়ার্কার্স হয়ে যাবে, যেখানে হচ্ছে তিনি সত্যাগ্রহ স্টার্ট করছেন amongst the mill workers of আহমেদাবাদ। তো এইভাবে হয়ে গেল 1918-এর স্ট্রাইক। নেক্সট কোয়েশ্চেন 28, in which of the Indian movement were the issues faced by the indigo planters? এখানে আবার আমরা এসে গেলাম, indigo planters were brought to light for the first time in 1917। এই বছরটা হচ্ছে 1917। অপশনসে রয়েছে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক, আর একটা হচ্ছে নন কর্পোরেশন মুভমেন্ট। খেদা আর হচ্ছে আহমেদাবাদ কোথায় হয়ে যাচ্ছে? 1918-এ। নন কর্পোরেশন কবে আসছে? 1920-তে। তাহলে 1917-এ কোনটা হচ্ছে? চম্পারণ, যেটা হচ্ছে ডেফিনেটলি ইন্ডিগো প্লান্টার্সদের নিয়েই সত্যাগ্রহটা হয়েছিল, ইন্ডিগো প্লান্টার্স অফ বিহার, যেখানে তারা হচ্ছে প্লান্ট করার চেষ্টা মানে করতো না, কিন্তু তাদেরকে ফোর্স করা হতো ইন অর্ডার টু প্লান্ট ইন্ডিগো। তো এই কারণে 1917-এ আমরা দেখছি যে চম্পারণে সত্যাগ্রহ স্টার্ট করছেন হচ্ছে মহাত্মা গান্ধী। দিস ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ অফ মহাত্মা গান্ধী। Question number 29, Mahatma Gandhi called off the non-cooperation movement in February 1922. অনেক সময় এটাকে নিয়েও কোয়েশ্চেন আসে, কবে কল্ড অফ করা হয়েছিল? সো ফেব্রুয়ারি 1922-তে তিনি কল্ড অফ করছেন। কেন করছেন? এ, বম ব্লাস্ট ইন সেন্ট্রাল অ্যাসেম্বলি, বি, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার, সি, কাকোরি ট্রেন রবারি, অ্যান্ড ডি, চৌরি চৌরা ইনসিডেন্ট। এটাতেও আমাকে আনসার না দিলেও হয়, সেটা হচ্ছে ডি, চৌরি চৌরা ইনসিডেন্ট। আমরা জানি চৌরি চৌরা যেটা হচ্ছে গোরখপুরের কাছে একটা ছোট্ট ভিলেজ, সেখানে কি হয়েছিল না একটা প্রোটেস্টার্সদের ওপরে ব্রিটিশ বা পুলিশ হচ্ছে তারা হচ্ছে ফায়ার করতে আরম্ভ করে দিয়েছিল, এবং তারা রিট্যালিয়েট করার জন্য তারা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয়, যেখানে 22 পুলিশ অফিসার্স ইনক্লুডিং ইন্ডিয়ান সিপাহিজ দে ওয়্যার কিল্ড। এবং সেই কারণের জন্য, যেহেতু একটা ভায়োলেন্ট অ্যাকশন হয়ে গেছিলো, এই কারণের জন্য নন কর্পোরেশন মুভমেন্টটাকে তিনি বন্ধ করছেন। মহাত্মা গান্ধী ইজ কলিং অফ নন কর্পোরেশন মুভমেন্ট ডিউ টু দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট। তো আমাদের আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। Next, question number 30, which of the following events occurred as an after effect of the Jallianwala Bagh? Jallianwala Bagh massacre কবে হচ্ছে? 13th of April 1919. Number 1, hunger strike to settle disputes between the mill owners and the workers, এটা তো নয়। Individual princes could sign a separate agreement with the Britishers, doesn't come into the context. Hunter Commission was appointed by the British government, and last হচ্ছে popularization of the charkha and khadi and jail bharo by Congress volunteers. আমাদের আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। এই হান্টার কমিশন যেটা, সেটা 1919-এ আসছে, এবং এর কাজটা কি ছিল না, এই পুরো ব্যাপারটা, এই যে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার যেটা হয়েছে, সেটাকে ইনভেস্টিগেট করার জন্য লর্ড হান্টারের আন্ডারে আসছে, এবং এই কারণের জন্য দিস ইজ দ্য আনসার অপশন নাম্বার সি। এর আগেও কিন্তু হান্টার কমিশন এসেছিল 1882-তে, সেটা হচ্ছে এডুকেশনের জন্য, বাট এইবারে 1919-এ হান্টার কমিশন যখন আসছে, সেটা হচ্ছে এই পুরো ম্যাসাকারের যে ব্যাপারটা, সেটাকে ইনভেস্টিগেট করার জন্য আসছে। সো দ্যাট ইজ দ্য আনসার, অপশন সি হয়ে গেল আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 30। Question 31, what was the Swadeshi movement called in the state of Andhra Pradesh? তো স্বদেশী এবং বয়কট মুভমেন্ট, যেটাকে আমরা অ্যান্টি পার্টিশন, যেটা বেঙ্গলের পার্টিশনের এগেনস্টে হয়েছিল, সেটাকে আমরা বিভিন্ন নামে কিন্তু অ্যাকচুয়ালি জানি। এবং এই স্বদেশী মুভমেন্টটা শুধু যে বেঙ্গলে হয়েছিল সেটা নয়, এক্সট্রিমিস্ট যারা ছিল তারা এটাই চেষ্টা করছিল যে এই স্বদেশী এবং বয়কট মুভমেন্ট, যেটার স্টার্ট যদিও বা বেঙ্গলে হয়েছিল, সেটাকে বিভিন্ন জায়গায় স্প্রেড করার জন্য তারা চেষ্টা করছিল। সো ইন দ্যাট কেস তারা অন্ধ্রপ্রদেশেও এই মুভমেন্টটাকে নিয়ে যায়।
কি নামে ছিল? গাদার মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট, এই তিনটেই হতে পারে না, বিকজ দে আর অল ডিফারেন্ট মুভমেন্টস, আমরা সবাই জানি। সো আমাদের অপশন হচ্ছে বন্দে মাতরম মুভমেন্ট। এটা একটা সেলফ সাফিসিয়েন্ট মুভমেন্ট ছিল, এটার সাথে কিন্তু বিপিন চন্দ্র পাল ওয়াজ অ্যাসোসিয়েটেড। তো এইটা অন্ধ্রপ্রদেশের স্বদেশী মুভমেন্ট, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য বন্দে মাতরম মুভমেন্ট ইন অন্ধ্রপ্রদেশ। তো অপশন ডি হয়ে গেল আমাদের আনসার। Next question number 32. In which year were the Arms Act and the Vernacular Press Act passed? এটা তোমরা সবাই খুব ভালো করে জানো। 1878, 1879, 1877 and 1876, one of the most common এবং বারবার আসা কোয়েশ্চেন। আনসার হচ্ছে 1878। আর্মস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে অনেক সময় আবার গ্যাগিং অ্যাক্টও বলা হয়। সেখানে একটা ডিফারেন্সিয়েশন করা হয়েছিল ইন্ডিয়ান আর হচ্ছে ব্রিটিশ প্রেসের মধ্যে। আর্মস অ্যাক্ট যেটা আমরা দেখি হচ্ছে যে ইন্ডিয়ানসরা হচ্ছে কোনো রকমের আর্মস নিয়ে যেতে পারবে না, দে ওয়্যার নট অ্যালাউড, এবং এটা হচ্ছে 1878। কার আন্ডারে হয়েছিল? অল আন্ডার লর্ড লিটন। তো এইটা হয়ে গেল আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 32। Question number 33. The sepoys of Meerut arrived at the gates of the Red Fort to meet the Mughal Emperor Bahadur Shah on. আমরা সবাই জানি যে, আচ্ছা আগে অপশনসগুলো পড়ে নিই। 11th March 1857, 10th of March 1857, 10th May 1857, 11th May 1857। আমরা সবাই জানি যে 1857-এর যে রিভোল্টটা সেটা স্টার্ট হচ্ছে কবে? 10th of May 1857-এ ফ্রম মিরট। মিরট থেকে একদিন লাগছে, সো ওভারনাইট তারা ট্রাভেল করছে সিপয়েসরা, এবং পরের দিন যেটা হচ্ছে 11th of May 1857, সেই দিনকে তারা দিল্লি পৌঁছাচ্ছে বাহাদুর শাহের সাথে দেখা করার জন্য। সো আমাদের আনসার হয়ে গেল 11th of May 1857, যখন সিপয়েসরা হচ্ছে রেড ফোর্টে পৌঁছাচ্ছে। সো দ্যাট ইজ দ্য আনসার। Question number 34. Who among the following Governor Generals of Bengal outlawed the practice of sati? এটা কোন বছরে হয়েছিল? 1829। আমরা সবাই জানি 1829 is the year যবে হচ্ছে সতী অ্যাবলিশ, আউটলড মানে হচ্ছে অ্যাবলিশ করা। তো অ্যাবলিশ হয়েছিল সতী 1829, অল থ্যাঙ্কস টু দ্য ওয়ার্ক অফ রাজা রামমোহন রয়। এটার ব্যাপারে আমাকে কিছু আর বলার দরকার নেই। কিন্তু সেই সময় আমাদের কে গভর্নর জেনারেল ছিল ইন বেঙ্গল? অপশনস: চার্লস ক্যানিং, অপশন বি চার্লস কর্নওয়ালিস, সি ওয়ারেন হেস্টিংস, আর ডি হচ্ছে উইলিয়াম বেন্টিং। আমরা সবাই জানি আনসার হচ্ছে উইলিয়াম বেন্টিং, তার কারণ 1828-এ তিনি পাওয়ারে আসছেন, তিনি গভর্নর জেনারেল হচ্ছে, এবং তার পরের বছর উইথ রাজা রামমোহন রয় তিনি এই ইনিশিয়েটিভটা নিচ্ছেন এবং আমাদের এখানে সতী যে প্রথাটা ছিল সেটাকে তিনি অ্যাবলিশ করছেন। The last question for today's video: who among the following leaders led the revolt in 1857 in Bihar? Options: Rajendra Prasad, Rajkumar Shukla, Devi Singh আর কুনওয়ার সিং। আনসার কি হয়ে যাবে? ডি, কুনওয়ার সিং। কুনওয়ার সিং আরা যেটা বিহারে রয়েছে সেখানকার জমিদার ছিলেন, এবং তিনি রিজিওনাল লিডারশিপ দিচ্ছেন ইন বিহার, যেখান থেকে তিনি রিভোল্ট অফ 1857-এর একটা প্রমিনেন্ট লিডার হিসাবে দেখা দিচ্ছেন। সো কুনওয়ার সিং ইজ দ্য আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 35। সো এইগুলো হচ্ছে মডার্ন ইন্ডিয়ার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কিছু ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ছিল, এমটিএসে এসছে, এবং হোপফুলি এই কোয়েশ্চেন্সগুলো দেখে তোমরা নিজেদের একটা স্ট্যান্ডার্ড ফলো করে নিতে পারবে। যদি ভিডিওটা হেল্পফুল হয় প্লিজ প্রতিবারই বলি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আমাদের লিঙ্কসগুলোকে, যাতে আরও তোমাদের যারা ফ্রেন্ডস আছে তারা আমাদের সাথে আরও বেটার প্রিপারেশনস নিতে পারে, এবং অন্যান্য সাবজেক্টেরও এরকম পিওয়াইকিউসগুলো রয়েছে সেইগুলোকে দেখার জন্য আমাদের চ্যানেলে প্লিজ এসো। লিস্টে সব ভিডিওস পেয়ে যাবে এভরি সাবজেক্টে, যাতে আরও বেটার তোমাদের প্রিপারেশন হতে পারে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন অল দ্য ভেরি বেস্ট। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড লেটস ওয়ার্ক হার্ডার টুগেদার। থ্যাংক ইউ সো মাচ।